দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য করা কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু একেবারে গণধোলাই দিচ্ছে মাঝ রাস্তার মধ্যেই। নাহিদের স্ট্যাটাস নিয়ে তোলপাড়। মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ বলছে যে জরুরি অবস্থা বা 111 সরকার আনতে চাচ্ছে বিএনপি। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বাংলাদেশে সংস্কার কার্যক্রমগুলোকে প্রত্যেকটা পদে পদে তারা বাধা দিচ্ছে। জায়গায় কোনো কিছু ঘটলেই সাথে সাথে জামাতে ইসলামকে দোষ দেয়। এটা এদের বদ হাসলত। এরা জাগরণেও জামাতকে ভয় পায়, এরা ঘুমের মধ্যেও জামাতকে ভয় পায়। এখন বিএনপি এবং সমন্বয়কের মধ্যে বিশাল একটা বাকযুদ্ধ চলছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাকে জানাই স্বাগতম। দর্শক, জামায়াত ইসলামী এবং কিন্তু আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে কিন্তু এবার কঠিনভাবে ফেঁসে গেলেন বিএনপি নেতা। কারণ বাংলাদেশ তো সম্পূর্ণ একটি ইসলামিক রাষ্ট্র, যার ফলে বিএনপির বিতর্কিত নেতাকর্মীদের কারণেই কিন্তু দেশের সর্বস্তরের মানুষ ধীরে ধীরে কিন্তু বিএনপি থেকে একেবারে সরে দাঁড়াচ্ছে। কারণ যেটা বিএনপির জন্য মোটেও ভালো লক্ষণ নয়, কারণ সামনেই কিন্তু আসন্ন জাতীয় নির্বাচন আসছে। তবে সবকিছু মিলিয়ে এর কিন্তু বড় একটা সুবিধা পাবে জামায়াত ইসলামী। দর্শক, ভিডিওর শুরুতে যে ক্লিপগুলো দেখতে পেয়েছেন সেটার আদলেই কিন্তু আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই আশা করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু আপনি বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বাংলাদেশে সংস্কার কার্যক্রমগুলোকে প্রত্যেকটা পদে পদে তারা বাধা দিচ্ছে, প্রত্যেকটা পদে পদে। তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয় নাই সকল সাংবিধানিক ধারাবাহিকতার নাম দিয়ে। এবং আমাদেরকে যদি আমাদের কিছুটা পড়াশোনা করেছি, আমাদের সামনে তো ফরাদ মোজার ছিলেন, তার লেখাপত্র আমাদের সামনে ছিল, আমরা তো পড়েছি যে সাংবিধানিক ধারাবাহিকতা কি বস্তু। তো রাষ্ট্রপতি অপসারণ তারা করতে দিল না। ছাত্ররা বললো যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আপনি একটা এত বড় একটা অভ্যুত্থান করেছেন, এইটার একটা লিখিত ডকুমেন্ট দরকার আমাদের, এইটা তার ছাত্ররা বলেছে। বিএনপি এর বিরুদ্ধে দাঁড়ালো। বিএনপি বলতেছে সংস্কার করতে হবে না, নির্বাচন দেয়, নির্বাচনী সংস্কার, নির্বাচন করলে নাকি সংস্কার হবে। তো এখন আমার কাছে একটু কনফিউজ যে বিএনপির ল্যাঙ্গুয়েজ এবং গতকালকে বিএনপির মহাসচিব বর্ষিয়ার রাজনীতিবিদ, আমরা তাকে শ্রদ্ধা করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বললেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এখন একটু চিন্তা করে দেখেন এই কথাগুলো। আওয়ামী লীগের লোকেদের বক্তব্য, দিল্লির বক্তব্য, বিএনপির বক্তব্য এক হয়ে যাচ্ছে। কেন? যে দিল্লি 6 মাস আগে বাংলাদেশে নির্বাচন চায় নাই, তারা এখন বাংলাদেশের নির্বাচনের জন্য এত উতলা হয়ে উঠেছে কেন? একটাই কারণ, জানুয়ারির আগে দিল্লি যে কারণে বাংলাদেশ ইলেকশন চায় নাই, ঠিক একই কারণে দিল্লি এখন বাংলাদেশ ইলেকশন চায়। সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো না কোনো ভাবে গণতান্ত্রিক বিকাশ, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দাঁড়াতে না দেয়া। দিল্লিটা পরিষ্কার বুঝতে পারছে যে তাদের আওয়ামী লীগকে এখানে আবারও বসানোর পরিকল্পনা ভেস্তে গেছে, এটা সম্ভব না এই মুহূর্তে। তাহলে তাদেরকে প্ল্যান বি নিয়ে কাজ করতে হচ্ছে। তাদের আমি এটা বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ করতে চাই, আমি জানি যে আপনারা গত 16 বছর অসম্ভব রকমের নির্যাতনের মধ্যে ছিলেন, এবং আপনাদের তো আপনাদের দলীয় নেতাকর্মীদের সাথে যে অন্যায়, যে জুলুম গত 16 বছর রয়েছে, সেটার বিচার সবার কাছে চাওয়া উচিত। সেটার জন্য রাষ্ট্র সংস্কার করা উচিত, কিন্তু বা রাষ্ট্র পুনর্গঠন করা উচিত। কিন্তু নির্বাচনের এই দাবিটা যে বিএনপি কত বড় ফাঁদে পা দিচ্ছে, মানে বিএনপির আমি নেতাদের কথা বলছি আর কি, এটা হয়তো তারা এখন বুঝতে পারছে না। দিল্লি একটা জিনিস কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে যে দিল্লি এখানে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চেয়ে শেষ পর্যন্ত রাখতে পারেনি। ফলে বিএনপি সহ যারাই বাংলাদেশের রাজনৈতিক ভাবে মানে ক্ষমতা আসতে চায়, তাদেরকে জনগণের উপর ভর করতে হবে, অন্য কারোর উপর না। যদি আপনি অন্য কোনো পরাশক্তির উপর ভর করেন, আপনার আওয়ামী লীগের মতো পরিণতি হতে পারে। আওয়ামী লীগকে সরাতে এখানে 15 বছর লেগেছে, আপনার হয়তো এতদিন লাগবে না। এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে যার পতন ঘটবে, তার কিন্তু রাজনীতিতে ফিরে আসা কঠিন হবে, এটা সে যেই হোক। এখন দিল্লির কিন্তু অন্তরে আওয়ামী লীগ, মুখে বিএনপি। এটা বিএনপিকে বুঝতে হবে যে এখন বিএনপির উপর কেন দিল্লি ভর করছে। এই কারণে ছাত্ররা যে সমস্ত রাষ্ট্র সংস্কারের কথা বলেছে কিংবা রাষ্ট্র পুনর্গঠনের কথা বলেছে, তারা বলেছে একটা গণপরিষদ নির্বাচনের কথা। দেখেন, বলা হচ্ছে যে ছাত্ররা নির্বাচন চায় না, কিন্তু ছাত্ররা তো পরিষ্কার করে বলেছে যে আপনারা গণপরিষদ নির্বাচন দেন, 4 মাস পরেই দেন, কোনো অসুবিধা নাই। দেখেন, স্থানীয় সরকার নির্বাচনে যারা জয়ী হয়, তারা কিন্তু বলতে পারবে না যে আমরা সংসদে গিয়ে আইন প্রণয়ন করবো। তো একইভাবে যারা সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে সংসদে যায়, তারা বলতে পারবে না যে আমরা সংবিধান প্রণয়ন করবো। তাহলে সংবিধান প্রণয়ন করতে হলে কিংবা সংবিধান সংস্কার করতে হলে, ন্যূনতম সংস্কার করতে হলে আপনাকে গণপরিষদে যেতে হবে। জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা তাদের পক্ষ থেকে বলেছে সামনে নির্বাচনটা এমন একটা নির্বাচন করতে হবে, সেটা হবে গণপরিষদ নির্বাচন। প্রথমত আপনার এখানে যে একটা গণবিরোধী, ঔপনিবেশিক, অগণতান্ত্রিক একটা সংবিধান আছে 72 সাল থেকে, এই সংবিধানটাকে ফেলে দিয়ে, যেটা ইতিমধ্যেই এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাতিল হয়ে গেছে, আপনাকে একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এবং সংবিধান প্রণয়ন শেষে ওই গণপরিষদই সংসদের রূপ নেবে, একটা আইন পাশ করে। দ্যাটস দ্য রোড ম্যাপ। এই রোড ম্যাপে বিএনপির কি সমস্যা আমি ঠিক বুঝতে পারছি না। এবং বিএনপি প্রতিনিয়ত যেভাবে বাংলাদেশের, আমি আশা করেছিলাম অন্তত যে বাংলাদেশের ছাত্র জনতা তো 5 আগস্ট পর্যন্ত একটা ঘটনা, একটা বড় ঘটনা ঘটিয়েছে। জানুয়ারি পর্যন্ত ওই আন্দোলন তো ফেল করেছে, আমাদের স্বীকার করতে হবে। আমরা তো ওই আন্দোলনে ছিলাম, খোঁজ নিয়ে দেখেন, আমরা ওই আন্দোলনের রাস্তায় ছিলাম। কিন্তু ওইভাবে তো ওই সরকারকে ফেরানো যেত না, সরানো যেত না, এরকম পরিষ্কার। আমরা তখন বলেছি, জানুয়ারির আগে থেকে আমরা বলতেছিলাম যে গণঅভ্যুত্থান করতে হবে। ফরাদ মোজার বলেছেন আপনারা তাকে আওয়ামী লীগের বানিয়ে দিচ্ছেন, বলছেন যে উনি আওয়ামী লীগের দোষর। আমরা নির্বাচন চাচ্ছেন, উনি গণঅভ্যুত্থান চাচ্ছেন, উনি আওয়ামী লীগকে ফেভার করতে চাচ্ছেন, এই কথাটা আপনারা বলেছেন। তারপর আপনাদের ওই আন্দোলনটা ফেল করেছে, ওইভাবে হয় নাই, জনগণ আসে না ওই আন্দোলনে, স্বীকার করা ভালো। 6 মাসে এবং জানুয়ারির পরে একটা লোক বিশ্বাস করে না যে বাংলাদেশ শেখ হাসিনার পতন ঘটবে।
ছাত্ররা 6 মাস পরে ওই কাণ্ডটা করেছে, এত বড় একটা ঘটনা ঘটিয়েছে। এখন আমি প্রশ্ন করতে চাই, শুধু বিএনপি না, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি প্রশ্ন করতে চাই, 5 তারিখের পরে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর যেখানে আমাদেরকে যেতে হবে, সেটা যাওয়ার জন্য আপনারা কি কি করেছেন? নির্বাচনের দাবি করা ছাড়া আর কি কি আপনারা করেছেন? দেশে এতগুলো মাজার ভাঙা হলো, আপনারা কি করেছেন? দেশে এতগুলো মব হলো, আপনারা কি করেছেন? আপনাদের তো পুরো দেশের সাংগঠনিক কাঠামো আছে, এইটাকে আপনারা জনগণকে প্রোটেক্ট করার কাজে কিভাবে ব্যবহার করছেন আমাদেরকে বলেন, আমরা দেখি নাই। উল্টো আপনারা যেটা করেছেন, ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল নিয়ে আসতে চাচ্ছে, এটাকে হওয়ার আগেই আপনারা কিংস পার্টি আমাদেরকে কিংস পার্টি শেখাবেন? তাহলে কি আমরা এখন ইতিহাস খুলে বসবো? বাংলাদেশে তো বিএনপি বড় বড় কিংস পার্টি নাই। বিএনপি তো বিএনপি তো সরকারে থাকা অবস্থায় গঠিত একটা দল, কিন্তু তাতে অসুবিধা নাই, কারণ বিএনপি 2 বার গণরায়ে সরকার হয়েছে, জনগণ তাকে তার পক্ষে ছিল। তাহলে আপনারা একটা আমাদেরকে সে সুযোগ দেন, আমাদেরকে আসতে দেন। নাহিদের স্ট্যাটাস নিয়ে তোলপাড়। মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ বলছে যে জরুরি অবস্থা বা 111 সরকার আনতে চাচ্ছে বিএনপি। আসলে কি 111 আসতেছে? আওয়ামী শিবিরে উল্লাস, গর্ত থেকে বাইরে মিলিটারি কুয়ের স্বপ্ন দেখতেছে। স্বপ্ন দেখা ভালো, ওদের ড্যাডি সোহার্দির বডিগার্ডও প্রচুর স্বপ্ন দেখতো। স্বপ্ন দেখতে দেখতে তার স্বপ্ন দোষ হইতো। আল্লাহ বাঁচাইছে, তেজসপত্র যদি জায়গা মতো পড়লো হইনি, তাহলে আরো কয়টা আজ 10 জন্মাইল হয়নি, দুটাই জান কালা কালা করে দিছে। আরো কয়টা দেখলে কি হইলো নি আল্লাহ জানে। আমি নিজেও কইছি যে ওয়াকার কি সিসির মতো সরকার বানাইতে চায়, তাই অনেকের মনে হইতে পারে দাদাই তো কইছিল, তাহলে হইতেছেটা কি? কদিন আগে না দাদা কইলেন যে 75-এর সাথে মিল আছে, ছাত্ররা কোণঠাসা হইয়া যাইতে পারে। ছাত্ররা কিঞ্চিত কোণঠাসা হয়েছে, কথা সত্য, কিন্তু আমি এটাও মনে করি ছাত্ররা রাইট স্ট্র্যাটেজি নিলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব। প্রথমে আমরা কুয়ের বা জরুরি অবস্থার সম্ভাবনার কথা নিয়ে ভাবি, তার আগে একটা জিনিস বলে নি, সেটা হইতেছে যে রাজনীতিতে প্রিএমপ্টিভ মেজার বলে কিছু কথা আছে, মানে আগে থাকতেই একটা ব্যবস্থা নেওয়া। তো ওয়াকারকে যখন বলছি যে সিসির মতো সরকার বানাইতে চাই কিনা, ওইটা ওয়াকারকে আমি সতর্ক করছি যে এই কামটা কইরেন না, সেই কথাটাই বলছি। তার মানে এইটা না যে ওয়াকার এটা করিচ্ছে। যদি সিসির মতো সরকার বানানোর বদ মতলব থাকে তাহলে সাবধান হইয়া যান, এটা হইতেছে ওই ভিডিওর বার্তা। আমি আগেও বলছি, আবারও বলতেছি যে 75-এর সাথে এখনকার কয়েকটা মিলের জায়গা আছে, তবে আর্মিতে একটা বড় তফাৎ আছে, বিশাল বড় তফাৎ 75-এর সাথে। 75-এ আর্মির একটা ছোট অংশ বিপ্লব করছিল, আর বিপ্লবের পরে শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে জনগণ মাঠে নেমে আসা ওই বিপ্লবী শক্তিকে অভিষিক্ত করছিল। আর 24-এ আর্মি মাঠে বিপ্লব দমন করার জন্য মাঠে ছিল। তারা প্রথম দিকে জনতার দিকে গুলিও করছে। আর্মি ড্রোন আকাশে উড়ে গিয়া সেটা দিয়ে গোয়েন্দা তথ্য দিচ্ছে যে কোটি কোটি বিক্ষোভকারীরা কুটি থেকে প্রতিরোধ করছে, আর ওই পুলিশ সেই তথ্য পেয়ে আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের চিহ্নিত করিয়া ওই জায়গায় স্নাইপার পাঠাইছে। এলাকা ব্লক রেড দিয়া কারফিউ দিয়ে আন্দোলনকারীদের আটক করেছিল না আর্মি, আমরা তো ভুলি নাই, তাই না? এই ভূমিকা রাখার পরেও আর্মির সৈনিক আর জুনিয়র অফিসাররা একটা সময় গুলি চালাইতে অস্বীকার করছে, সেটা হইতেছে 5ই আগস্ট সকালে। এই যে হাসিনার আগ্রাসনা থেকে শুরু কইরা গুলি চালাইতে অস্বীকার করা, এটাকেই বলে বিপ্লবী রূপান্তর। আর্মির এই সেকশন মানে জুনিয়র অফিসার আর সৈনিক লেভেলে একটা বিপ্লবী রূপান্তর ঘটিছে। এই আর্মি হাসিনার আর্মি না, এই আর্মি জনগণের আর্মি, জনতার আকাঙ্ক্ষার সাথে থাকা এক গণমানুষের বাহিনী, এক গণবাহিনী। এটা আমি আর্মিকে তেল দেওয়ার জন্য বলতেছি না। আপনারা যারা 5ই আগস্টের রাস্তায় ছিলেন তারা জানেন যে এই আর্মি জনতার পক্ষ হইয়া হাসিনার পুলিশের বিরুদ্ধে, ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে গুলি ছুটতেছে। আর্মি হাসিনার শাসনের খুঁটির বিরুদ্ধে দাঁড়াইছে। আর্মি হাসিনার শাসন, হাসিনার ছায়া থেকে বাইর হয়ে আসছে। এটাই রূপান্তর। তার অস্ত্রের নল ঘুরে গেছে শাসকের দিকে। এইটার প্রতীকী মূল্য অপরিসীম। এই বাহিনী অন্তত এখন জনতার বিরুদ্ধে দাঁড়াবে না। তারপরেও বলা যায় না, কু করতে তো বেশি লোক লাগে না। 111-এর সময় তো কু করেছিল 10-12 জন নাকি শুনেছি। তাই আমি বলতেছি না কু হওয়ার সম্ভাবনা শূন্য, হইলেও হইতে পারে। তবে আমি চাই এটা কু হোক, তাহলে টেরাম টেরাম যুদ্ধ হবে। হ্যাঁ, কু হইলে ভালো। এখন কোন কু হইলে সেটা ভারতীয় মদতে হয়েছে বলে জনমানুষের ধারণা জন্মাবে। আর তাহলে খালেদ মোশাররফের পরিণতি বহন করতে হবে কুয়ের নেতাদের। আর্মির ইন্ডিয়া প্রভাবিত সেনা অফিসাররা একেবারে জয় বাংলা হয়ে যাবে। শুধু তাই না, বাংলাদেশে ইন্ডিয়ান সব স্ট্যাবলিশমেন্ট জয় বাংলা হয়ে যাবে। জুলাই বিপ্লবে যা যা দুর্বলতা ছিল, যা যা অসমাপ্ত কাজ ছিল, সেগুলো সমাপ্ত হবে। যেমন সুপুনাই হয়ে যাবে। ধানমন্ডি 32 নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। ইন্ডিয়ান এমবাসি ক্লোজ করে দেওয়া হবে। সায়নট উদিসি বন্ধ করে দেওয়া হবে। ফ্যাসিবাদের যে দালালগুলো এখন মাথা তুলতেছে সেগুলো বরাবর করে দেওয়া হবে। আর ভারতের আলো আর দিল্লি স্টার, উনি কিছু বলছি আমি বলি নাই, খালেদ মোশাররফের খুব 3 দিন টিকেছিল। এই খুব 3 ঘন্টা টিকবে কিনা সন্দেহ আছে। তখন সেনাবাহিনীর মধ্যে লিফলেট ছড়ানো হয়েছিল, ওই যে 75-এ নভেম্বর বিপ্লবের সময়। এখন পিনাকি আর ইলিয়াস ভিডিও বানাবি আর সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাবে। 2 না পাল্টাইছে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়া বিজয় ছিনায় আনছে, সেই মানুষ ঘরে ফিরে গেছে সত্য, কিন্তু জুলাই বিপ্লবের ক্ষত সারে নাই, বুকের আগুন নেভে নাই। এই অগ্নিগর্ভ অবস্থায় জরুরি অবস্থা বা কু হান্দায় দেবে তেল ছাড়া, যেন এরপর কখনোই আর কু অভ্যাসের কথা কারো মাথাতে না আসে। আমাদের কাজ ফ্যাসিবাদের দোসরদের দাবরানির উপরে রাখা। আপনাদের চোখে পড়তেছে না হয়তো, কারণ এই কথাগুলো প্রকাশ্যে বলার বিষয় না, কিন্তু অনেক কাজ পিছনে হইতেছে। এইগুলা বেকুব কর্মীগুলো জানে না। সারা দুনিয়ায় হাসিনার পরিবার আর তার পলায় যাওয়া
আওয়ামী লীগারদের উপরে কি নাইমে আসতেছে এটা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনা কল্পনা করতে পারতেছে না। আওয়ামী লীগের কর্মীরা যারা ফাল পেতেছে আপনাদের বলি ভালো হইয়া যান, অযথাই নিজের বিপদ ডেকে আনিচ্ছেন। আমরা দয়া কইরা, একদম দয়া কইরা, মায়া কইরা প্রাপ্যটা দেইনি, ফাল পাইরেন না। আমি প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মীদের গণ ক্ষমা চাওয়ার আহ্বান জানাইতেছি। পাড়ায় পাড়ায় এদের ধৈর্য তওবা করাইবেন, মসজিদে মন্দিরে সমাজের সামনে হাত জোর কইরা মাপ চাইবে, কইবে আমার ভুল হইছে, মাপ কইরা দেন, আর কখনো করব না। তাইলে এদের তরপানি কমবে। এদের কোথায় পাবেন? আমরা একটা ওয়েবসাইটের কাজ চলিচ্ছে, ওইটা হাসিনার ফ্যাসিবাদের সকল সহযোগীর আমলনামা থাকবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সব কমিটির নাম থাকবে, ছবি সহ, রেফারেন্স সহ, নাম ধরে ধরে সার্চ করা যাবে, বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে। এমপি, দামি নির্বাচনের এমপি, সকল কমিটির সদস্য, সকল ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, কৃষিবিদ, আমলা, পুলিশ, যারা যারা এই ফ্যাসিবাদের দোষর ছিল সবার নাম থাকবে। এবং এখনো ফ্যাসিবাদের দালালি করে যাইতেছে দেশে এবং বিদেশে, সবার। কাজটা বড়, টাইম লাগবে, ফান্ড লাগবে। রাজনৈতিক দলগুলোর বা সরকারের তো করার কথা ছিল, তারা তো অন্য কাজে ব্যস্ত। কাজ শুরু হয়ে গেছে। এর মধ্যে আমরা যুক্ত করব কারা কারা আওয়ামী লীগারদেরকে আশ্রয় দিছে, পুনর্বাসিত করছে, তাদেরও নাম থাকবে। যুগ যুগ ধরে মানুষের ঘৃণার উৎস হয়ে থাকবে এই ওয়েবসাইট। আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন। তবে আরেকটা বিষয়ে হাত দেন, একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো বা এটা করবে না। গত 54 বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা খুন, দর্শন, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। এরা কারা? জনগণ এদেরকে চিনে নেব। কোনো জায়গায় কোনো কিছু ঘটলেই সাথে সাথে জামাতে ইসলামীকে দোষ দেয়। এটা এদের বদ হাসলত। এরা জাগরণেও জামাতকে ভয় পায়, এরা গুমের মধ্যেও জামাতকে ভয় পায়, জামাতের নীতি আদর্শকে ভয় পায়। এই ভয়ের জায়গা থেকে তারা ঘায়েল করতে চায় আমাদেরকে। কিভাবে ঘায়েল করতে চায়? নিজেরা অপকর্ম করে তার দায় আমাদের উপরে চাপায়। বলবেন যে প্রমাণ কি? মাত্র 2টা প্রমাণ দেয় উত্তরবঙ্গ থেকে, বেশি দেওয়ার দরকার নাই। হাজার হাজার প্রমাণ আছে। তারা আমাদের বিরুদ্ধে আরো অনেক বিষদগার ছড়ায়। আদর্শ নাই তো, চরিত্রও নাই। দেশপ্রেম কি আছে না আছে আল্লাহ ভালো জানেন, আর জনগণ ভালো জানে, আমরা কিছু বলবো না। যাদের দেশপ্রেম আছে তারা দেশের জনগণের টাকা চুরি করে না। তরুণ যুব সমাজকে আমাদের বিরুদ্ধে খেপানো হয়েছে কালের পর কাল, যুগের পর যুগ। এখন তারা বুঝেছে এগুলা সবগুলাই ছিল দেশ বিরোধী ষড়যন্ত্র। এই যুবকদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী গালি দিয়েছিলেন, সেই গালির প্রকৃত জবাব তিনি পেয়ে গেছেন। খুনের বিচার যদি না হয় তাইলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজদের বিচার যদি না হয় চাঁদাবাজি বন্ধ হবে না। ঘুষখোরের বিচার যদি না হয় ঘুষখোরি বন্ধ হবে না। সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে। এ বিচার আমরা দাবি করি। আমরা যখনই একটা মিছিল করতাম আমরা বুঝতাম আজকে আমাদের কয়েকটা লোক খুন হতে পারে, এখান থেকে ধরে নিয়ে গুম করে ফেলতে পারে, গুলি করে পঙ্গু বানায় ফেলতে পারে, মামলা দিয়ে জেলে নিতে পারে। তারপরেও শুধু আল্লাহকে পরোয়া করে এগুলাকে আমরা পরোয়া করি নাই। আমরা চেষ্টা করেছি পুরা 15.5 বছর জুড়ে, আমরা এইভাবেই তিলে তিলে চেষ্টা করেছি। ওরা ওগুলাও সহ্য করতে পারে নাই। বিভিন্ন জায়গায় আমাদেরকে হুমকি ধমকি দিয়েছে। বন্যায় দেশ বাসছে, নিজেরা কিছু করে না, মানুষ জনগণের কাছে যাবে একটু সহানুভূতি, ভালোবাসা নিয়ে। সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। এই ভিডিওতে আলোচিত বিষয়গুলি সম্পর্কে আপনার মতামত কি, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন।